আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার। আমি তানভীর তুষার, ভূত.com এর মডারেটর ও অফিসিয়াল স্টোরি টেলার। বেশ অনেকদিন পরে একটা অদ্ভুত সত্যি ঘটনা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। কথা না বাড়িয়ে চলুন মূল ঘটনায় ফেরা যাক। রাশেদ এই পেশায় আসার আগে অ্যাম্বুলেন্স চালকের সহকারী হিসেবে কাজ করেছেন প্রায় 3 বছর। তার কথা মতো এই জগতের অনেক কিছুই তার চেনা। কত বিচিত্র পরিবার, কত রোগী আর কত লাশ যে জীবনে তিনি দেখেছেন, তার সঠিক কোনো হিসাব তার কাছেও নেই। তিনি নিজে যখন অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে এই পেশায় আসলেন, তখন তিনি 25 বছরের টকবকে যুবক। এই পেশার সাথে এতগুলো বছরের পূর্ব অভিজ্ঞতার কারণে তাকে আর নতুন করে ভাবতে হয়নি। এখানে আরো গভীর হয়ে জড়িয়ে পড়েছিল সে। ঘটনার আগের দিন বাসাতেই ছিলেন তিনি। এমন সময় তার কাছে একটা ফোন আসলো। মহল্লার পরিচিত এক বড় ভাই কল দিয়েছেন। তাকে জরুরিভাবে গলির মোড়ে চায়ের দোকানে দেখা করতে বললেন। রাশেদ ভাই যখন দেখা করতে গেলেন, তখন প্রায় বিকেল শেষ হয়ে গেছে। মহল্লার সেই বড় ভাই তাকে বললেন, রাশেদ, তুমি কাছের ছোট ভাই বলেই তোমাকে ডাকলাম। আমার পরিচিত এক লোকের বছর 20 হবে একটা ছেলে মারা গেছে। আসলে মারা গেছে বলতে সুইসাইড করেছে। ওদের বেশ সম্ভ্রান্ত পরিবার, তাই তারা এটা জানাজানি করতে চাচ্ছে না। লাশটা গ্রামে নিয়ে একটু দাফন করতে চাচ্ছে, যাতে কোনো পুলিশি ঝামেলা না হয়। আমাকে তাই জানালো একটা অ্যাম্বুলেন্স ঠিক করে দিতে। যেহেতু তুমি কাছের লোক, তাই তোমাকেই বললাম। লাশটা যদি রংপুরে পৌঁছে দিতে। রাশেদ একটু চিন্তা করে বলল, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই, আমি পৌঁছে দেব। কিন্তু রওনা দেবে কখন? লোকটি তাকে জানালো তারা যাচ্ছে এই লাশ নিয়ে রাতে রওনা দিতে, যাতে আশেপাশের কেউ বুঝতে না পারে। যদি পৌঁছে, তাহলে সেটা তাদের মান সম্মানের ব্যাপার হবে। রাশেদ ঠিকানা নিয়ে সেখান থেকে চলে আসলো, কারণ রাত হতে আর বেশি দেরি নেই। ঢাকা থেকে এতটা পথ যাবে, এই মুহূর্তে তার একটা প্রস্তুতিরও ব্যাপার আছে। সে রাস্তায় হাঁটতে হাঁটতে তার সহকারী ছেলেটাকে একটা কল দিল, কিন্তু রাশেদ নিজেই 2 দিনের জন্য তাকে ছুটি দিয়েছিল। তবুও কল দিল। এত দূরের পথ গেলে ভালোই হয়, কিন্তু সহকারী ছেলেটা জানালো তার কার বিয়ে, তার জন্য না গেলেই ভালো হয়। সে বারবার অনুরোধ করতে থাকে। কি আর করার, বাধ্য হয়ে রাশেদ তখন একাই যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বাসায় গিয়ে সব কাজ শেষ করে রাশেদ তার গাড়ির সবকিছু মোটামুটি চেক করে রাত 8টার দিকে বড় ভাইয়ের দেয়া ঠিকানা অনুযায়ী সেই বাসার নিচে যান। দারোয়ান গেট খুলে দিতেই তিনি অ্যাম্বুলেন্স নিয়ে গ্যারেজে প্রবেশ করলেন। এই বাসায় যে কেউ একজন আত্মহত্যা করেছে তা মনেই হল না রাশেদের, কারণ এত বছরের অভিজ্ঞতায় সে জানে ঢাকায় কেউ মারা গেলে তাকে গ্যারেজে কাফন পরিয়ে খাটিয়াতে রাখা হয়, কিন্তু এখানে তার কোনো কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না। রাশেদ গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করতেই মহল্লার সেই বড় ভাই এগিয়ে আসলেন তার দিকে। তারপর রাশেদকে সাথে নিয়ে ওপরে উঠে গেলেন। 4 তলায় উঠে একটা দরজায় কলিং বেল চাপতেই এক মধ্যবয়স্ক মহিলা দরজা খুলে দিল। রাশেদ খেয়াল করে দেখল ডাইনিং রুমের মেঝেতে একটা লাল বড় বড় ফুলের প্রিন্টের বিছানার চাদরে ঢাকা সেই লাশটি পড়ে আছে। বাসা ভর্তি তখন বেশ ভালোই মানুষজন জড়ো হয়েছে। সবার চেহারা মলিন, মনে হলো সারাদিনের চিন্তা আর কান্নাকাটিতে সবাই ক্লান্ত হয়ে পড়েছে। রাশেদকে দেখে মারা যাওয়া সেই ছেলের বড় ভাই এগিয়ে আসলেন। তারপরে তার সাথে কথা বলে লাশ নিচে নেয়ার কথা বললেন। রাশেদ বলল, লাশ এত দূরে নিয়ে যাব, আপনারা একটা কফিনের ব্যবস্থা করেননি? এই লাশ এইভাবে এতটা পথে যাবে কি করে? ছেলেটি জানালো, আসলে আমরা কেউ চাচ্ছি না এখানে এই বিষয়টা কোনোভাবে জানাজানি হোক। এমনকি এই বিল্ডিং এর অনেক লোকও জানে না আমাদের বাসায় কি হয়েছে। তাই তো আপনার মতো পরিচিত একজনকে খুঁজে নিলাম আমার বন্ধুর মাধ্যমে, আর এজন্য আমরা কফিন বা খাটিয়ার কোনো ব্যবস্থা করিনি। সে যাই হোক, লাশটা আমরা এভাবে আপনার গাড়িতে নিতে চাচ্ছি। এরপর বাসার আরো 2জন ছেলে মানুষ সহকারে
লাশটা হাতের ওপরে তোলা হলো। রাশেদও হাত লাগালো লাশ নিচে নিয়ে যেতে, কিন্তু লাশ তুলে মেইন দরজা পার করতে রাশেদের মনে হলো জীবনে এত লাশ সে হাতে বা কাঁধে তুলেছে, কিন্তু এখনো এত ভার লাগেনি তার। তারা 5 জন মিলে লাশটাকে ধরেছে, কিন্তু এত বেশি ওজন যে মনে হচ্ছে সে নিজেই একাই শুধু লাশটা ধরে আছে, আর কেউ ধরেইনি। এদিকে লাশের ঠান্ডা শরীরটা হাতের স্পর্শে যেন তার শরীরের ভেতরে একটা হিম শীতল ভাব এনে দিল। কর্মজীবনে এই প্রথম একটা লাশ নিয়ে তার শরীরের মাঝে কেমন একটা ভয়ের শিহরণ বয়ে গেল। অনেক কষ্টে লাশ নিয়ে যখন সবাই নিচে আসলো, তখন রাশেদ অ্যাম্বুলেন্সের পেছনের দরজা খুলে স্ট্রেচারটা বের করল। লাশটি স্ট্রেচারে তুলে সেটা অ্যাম্বুলেন্সের ভেতরে দিয়ে রাশেদ দরজাটা বন্ধ করে দিল। লাশটি তখনও সেই লাল চাদর দিয়েই ঢাকা। রাশেদ মহল্লার সেই বড় ভাইয়ের সাথে বাসার গেটের বাইরে আসলো চা খেতে। তখন দেখল গেটের বাইরে আরো 2টো গাড়ি দাঁড়ানো, আর সেই গাড়ির 2 ড্রাইভার সেখানে দাঁড়িয়ে কথা বলছে। মহল্লার সেই বড় ভাই জানল এই 2টা গাড়িও যাবে লাশের গাড়ির সাথে। সাথের সেই 2 ড্রাইভারের সাথে পরিচয় হয়ে নিয়ে 4 জন মিলে গেল চা খেতে। চা খাবার এক ফাঁকে রাশেদ সেই বড় ভাইকে একটু দূরে ডেকে নিয়ে অবাক করা সুরে বলল, ভাই, একটা ব্যাপার খেয়াল করেছেন? লাশটা যখন মেঝে থেকে তুলে সিঁড়িতে নিয়ে আসলাম, মনে হলো অনেক ভারী কোনো ঠান্ডা বস্তু হাত দিয়ে ধরেছি, তা আবার একা। আপনারা যে আমার সাথে ধরেছেন বুঝতেই পারছিলাম না। মহল্লা সেই বড় ভাই কিছুটা চিন্তিত মুখে বলল, আসলে রাশেদ ভাই, আমিও ঠিক এই ব্যাপারটা খেয়াল করেছি। এত বেশি ওজন হাতের উপরে পড়েছিল, আমার মনে হচ্ছিল এই বুঝি ছেড়ে দেই। এমন লাশে তো কিছু সমস্যা থাকেই। আপনি তো এই জগতেরই লোক, তাই আমার থেকে এই বিষয়ে আপনারই ভালো জানার কথা। এর মাঝেই বাসার দারোয়ান এসে জানালো বাসার সবাই রওনা দেওয়ার জন্য তৈরি হয়ে বাসার নিচে অপেক্ষা করছে। অন্য 2 জন ড্রাইভার সহ সবাই চা খাওয়া শেষ করে ছুটল বাসার দিকে। তারা যখন গেটের কাছে পৌঁছল, তখন দেখল লাশের সাথে পরিবারের সবাই এবং আত্মীয় যারা গ্রামে যাবে তারা যে যার মতো গাড়িতে উঠে পড়েছে। রাশেদের সাথে অ্যাম্বুলেন্সে যাওয়ার মতো আর কেউ বাকি নেই। রাশেদ তাদের এই আচরণে খানিকটা অবাকই হল। এত বড় একটা পরিবার, এত কাছের মানুষ চারপাশে, কিন্তু আজ আর লাশের সাথে যাওয়ার মতো কেউ নেই। রাশেদকে বলা হলো গাড়ি আগে পরে যেমনই হোক না কেন গাড়ি নিয়ে সে যেন রংপুর মেডিকেলের মোড়ে দাঁড়ায়। তো রাত 9টার দিকে সব কাজ শেষ করে তারা রওনা দিল। 2টা গাড়ির একটি সামনে, মাঝখানে রাশেদের গাড়ি, তারপরে আরো একটা গাড়ি। গাড়ি যখন গাবতলী থেকে সাভার রোড হয়ে যাচ্ছে, তখন রাতে থাকা জ্যামের কারণে গাড়িগুলো অনেকটা আগুপিছু হয়ে যায়। ফলে একটা সময় সে অন্য গাড়িগুলোর সামনে চলে যায়। গাড়ি যখন বাইপাইল মোড় পার হয়ে হাইওয়েতে নামলো, তখন প্রায় রাত 12টা। রাশেদ লাশের সাথে তখন একা। অ্যাম্বুলেন্সের রিয়ার ভিউ মিররে তখনও লাশটা দেখল সে। যেমন রেখেছিল তেমনই আছে, শুধু চাদরটা একটু একদিকে সরে গেছে। আজকের হাইওয়েটা কেমন যেন অনেক বেশি শুনশান আর নিস্তব্ধ লাগছে রাশেদের কাছে। আকাশে একটা গোল চাঁদ আছে বটে, কিন্তু কিছু সময় পর সেটা যেন কালো মেঘে ঢেকে যাচ্ছে বারবার। শুধু হুঁশ হুঁশ শব্দ করে অপর পাশ থেকে আসা গাড়িগুলো পাশ কাটিয়ে চলে যাচ্ছে। হাইওয়েতে রাতে একা গাড়িতে লাশ নিয়ে তাই বাইপাইলের পরে থেকেই অ্যাম্বুলেন্সের সাইরেনটা অন করে দিয়েছিল রাশেদ। কিন্তু মিনিট 20 চলার পরেই হঠাৎ করে গাড়ির সাইরেনটা বার 2 কেমন একটা অদ্ভুত শব্দ করে বন্ধ হয়ে গেল। কয়েকবার সুইচ চেপেও আর সেটাকে অন করা গেল না। এমন তো কখনো হয় না। সাইরেনের তার ছিঁড়ে গেল নাকি স্পিকার কেটে গেল, এটা দেখার জন্য গাড়ির ইমার্জেন্সি লাইট জ্বালিয়ে রাস্তার পাশে গাড়িটাকে দাঁড় করালো। গাড়ি থেকে নামার পরে দেখল চারপাশে আজ
অনেক বেশি কালো অন্ধকার। জ্যোৎস্নাটাকে ঢেকে দিয়েছে বিশাল বড় এক কালো মেঘ। চারপাশে তখন একটা দমকা বাতাস ভেসে আসছে কোথা থেকে। হাইওয়ের পাশে থাকা গাছগুলোর পাতা যেন কেমন সরসর শব্দ করে উঠছে সেই বাতাসে। মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সে দরজা খুলে রেখে দাঁড়িয়ে দেখল কিছুই বোঝা যাচ্ছে না, সবই ঠিক আছে। দুইবার হাত দিয়ে সেটাকে বাড়ি দিল। এরপরে গাড়িতে এসে গাড়িটা অন করে কয়েকবার সাইরেনের সুইচ চাপ দিল। কোনো কাজ হলো না। বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পরে আবার হঠাৎ করে অ্যাম্বুলেন্সের সাইরেন একা একাই বেজে উঠল। বেশ অবাক হল রাশেদ। এত কিছু করে কোনো কিছু হলো না, আবার একা থেকে এই কাণ্ড। রাশেদ চেক করার জন্য সুইচটা অফ করল। না, সব তো ঠিক আছে আগের মতোই। তারের কোনো লুজ কানেকশন ভেবে ব্যাপারটা তেমন পাত্তা দিল না। সাইরেন তখনও অফ করা আছে। আকাশে মেঘ কেটে গিয়ে তখন চাঁদের দেখা মিলেছে। বাইরের সেই দমকা বাতাসটাও অনেক কমে গেছে। হঠাৎ ঘটল এক অদ্ভুত ব্যাপার। গাড়িতে থাকা রেডিওটা একাই অন হয়ে গেল, যেটা কখনোই সম্ভব না। অন হয়েই মনে হচ্ছে যেন ফ্রিকোয়েন্সি পাচ্ছে না ঠিক মতো, কেমন একটা শব্দ করছে। সাথে সাথেই আবার অফ হয়ে গেল। আবার চারপাশ নিস্তব্ধ। মানে রেডিও যে অন করা হয়েছিল তেমন কোনো লক্ষণই নেই। কিছু সময় পরে আবার রেডিও একা একা অন হয়ে গেল। একা একা চ্যানেলগুলো বারবার পাল্টে যাচ্ছিল, আর অদ্ভুত কিছু শব্দ ভেসে আসছিল রেডিও থেকে। রাশেদ হাত বাড়িয়ে টাচ স্ক্রিনে চাপতে লাগলো। কোনো কাজ হলো না। রেডিও কাজ করছে তার নিজস্ব নিয়মে। ঠিক সেই সময় বাম পাশে থাকা অ্যাম্বুলেন্সের রিয়ার ভিউ মিররে চোখ পড়ল রাশেদের। আর এক মুহূর্তের মাঝে মনে হলো একটা কালো ছায়া সরে গেল সেখান থেকে। চোখের পলক পড়তে না পড়তেই যেন অন্ধকারে মিশে গেল সেই কালো ছায়া। ভয়ের একটা হিম শীতল স্রোত নেমে গেল তার শিরদাঁড়ে। এই নির্জন রাস্তায় একা গাড়িতে এমন একটা লাশের সাথে রাশেদ তবুও নিজের ভয়কে পাত্তা না দিয়ে সে চোখের ভুল ভেবেই বাকিটা কাটিয়ে দিল। সে তার ভয়কে পাত্তা না দিয়ে গাড়ির গতি আরো কিছুটা বাড়িয়ে দিল। আকাশটাকে তখন আরো বেশি মেঘাচ্ছন্ন লাগছে। চারপাশে যেন আজ অজানা শ্বাসরুদ্ধকর পরিবেশ। হঠাৎ অ্যাম্বুলেন্সের মাঝ থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে আসলো তার কানে। কিছু একটা যেন ফিস ফিস করে বলছে কোনো কথা, যা ভালো করে বোঝার আগেই বাতাসে মিলিয়ে যায়। একটু পরে তার শরীর ছুঁয়ে যেন হিম শীতল একটা ঠান্ডা বাতাস স্পর্শ করে চলে গেল। এবার বেশ ভয় করতে শুরু করলো রাশেদের। তার হাত কাঁপতে শুরু করলো ভয়ে। গাড়ির গিয়ার পাল্টাতে গিয়েও বারবার ভুল করছিল সে। রাশেদ খেয়াল করলো রাস্তার দুই পাশের যে বড় বড় গাছগুলো ছিল সেই গাছের ছায়াগুলো যেন আরো বেশি বড় হয়ে উঠছে। সেই ছায়াগুলো গিলে ফেলেছে পুরো রাস্তাটাকে। আর তার গাড়িটা যেন ঢুকে যাচ্ছে সেই গহীন অন্ধকারে। গাছের ছায়ার দিকে তাকাতে তাকাতে সে দেখল আরো ঘন কালো একটা অন্ধকার যেন গাড়ির ওপর দিয়ে পার হয়ে সামনের অন্ধকারে মিলিয়ে গেল। রাশেদের মনে হলো অ্যাম্বুলেন্সের মাঝে থাকা লাশটা যেন একটু নড়ে উঠল হঠাৎ। যদিও সে জানে এটা কখনোই সম্ভব নয়, কিন্তু তার অনুভূতি তখন বলছিল ভিন্ন কিছু। আজ হয়তো অনেক খারাপ কিছু ঘটতে চলেছে তার সাথে। আর একটু সামনে এগিয়ে যেতেই হাইওয়ের দুপাশের গাছের সারি শেষ হয়ে গেল। তখন এক পাশে বড় পুকুর আর অন্য পাশে ফসলি জমির দেখা মিলল। ঠিক তখনই রাশেদ খেয়াল করল রাস্তার উপরে তার গাড়ি থেকে কিছু দূরে একটা জমাট বাঁধা কালো অন্ধকার। গাড়ির হেডলাইটের আলো যেন সেই অন্ধকার আলোকিত করতে পারছে না। আরো কাছে এগোতেই মনে হলো সেই জমাট বাঁধা কালো অন্ধকার একটা মানুষের অবয়বের মতো লাগছে। রাশেদ আর গাড়ি থামাতে পারল না। সে জমাট বাঁধা সেই অবয়বের ওপর দিয়েই
গাড়ি চালিয়ে দিল। আর গাড়ির ধাক্কায় সেই অন্ধকারের কিছুই হলো না। গাড়ি যেন জমাট অন্ধকার ফুঁড়ে বেরিয়ে গেল সামনে। ঠিক তখনই চলন্ত গাড়ির পেছনের দরজা থেকে ভেসে আসতে লাগলো ঠক 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 শব্দ। গাড়ির মিটারে তখন ঘন্টায় প্রায় 70 কিলোমিটারের ওপরে গতি দেখাচ্ছে। কিন্তু এত স্পিডে চলা একটা গাড়ির পেছনের দরজায় কে নক করতে পারে? ভয়ে যেন শরীর কাঠ হয়ে গেল রাশেদের। গাড়ির গতির সাথে পাল্লা দিয়ে যেন সেই ঠক ঠক শব্দ বাড়তেই লাগলো। রাশেদ বাধ্য হয়েই গাড়ির গতি কিছুটা কমিয়ে দিল। আর সাথে সাথেই যেন নক করার সেই শব্দটা মিলিয়ে গেল। একটু সামনে যে গাড়ি থামিয়ে দিল রাশেদ। গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে পানির বোতলটা হাতে নিয়ে সে নামল। চোখে মুখে পানি দিয়ে কিছুটা স্বস্তি বোধ করল। সবকিছু কেমন একটা মনের ভুল ভেবে উঠিয়ে দিল সে। কিন্তু কেন যেন হঠাৎ করেই তার গাড়ির পেছনের দরজা চেক করার কথা মনে হলো। তবে গাড়ির পেছনে হয়তো না যাওয়াই তার জন্য ভালো ছিল। গাড়ির পেছনের গ্লাস বেয়ে তখনও গড়িয়ে পড়ছে রক্তের ফোঁটা। আর সেই সাথে সাথে থোকা থোকা হয়ে লেগে আছে জমাট বাঁধা রক্তের দাগ। তবে কি চলন্ত গাড়িতে রক্তাক্ত হাতে বারবার নক করছিল কেউ? রাশেদ তখন পড়েছে এক উভয় সংকটে। গাড়ির ভেতরে অস্বাভাবিক সমস্যার সাথে এক লাশ, আর বাইরে অজানা বিপদ। কি করবে কিছুই বুঝে উঠতে না পেরে কিছু সময় দাঁড়িয়ে থাকলো সে। এরপরে কয়েক মিনিট সবকিছু স্বাভাবিকভাবে চলার পর সে গাড়িতে উঠল। লাশের দিকে খেয়াল করে দেখল, না, ঠিকই তো আছে। ভয়টা ভুল ভেবে আবার রেডিওটা অন করে যাত্রা শুরু করলো রাশেদ। গাড়ির সবকিছুই যেন আবার স্বাভাবিক হয়ে গেল। বেশ অনেক সময় নিয়ে গাড়ি চালিয়েছে সে। ভয় অনেকটাই কেটে গেছে তখন। সামনের সেই গাড়িগুলোরও কোনো খবর নেই। মনে হয় তার আস্তে গাড়ি চালানোর জন্য আর বিভিন্ন জায়গায় থামার কারণে সেগুলো এগিয়ে গেছে। এইভাবে রাশেদও গাড়ি জোরে টান দিল। এভাবে কিছু সময় চলার পর আবার রেডিওতে দেখা গেল সেই আগের সমস্যা। ফ্রিকোয়েন্সি ঠিক মতো পাচ্ছে না, কেমন একটা শব্দ হচ্ছে। একটা সময় সেটি আবার থেমে গেল। রাশেদ তখন আবার গাড়ির গতি কিছুটা কমিয়ে রেডিওতে এক হাতে চাপ দিতে থাকে, কিন্তু এবারও কোনো কাজ হয় না। রেডিওটি অফ হয়ে যায়। এর মাঝে রাশেদ খেয়াল করে অদ্ভুত এক সমস্যা। গাড়ির মাঝে একটা অস্বাভাবিক রকমের ঠান্ডা অনুভব করছে সে। ঠান্ডায় যেন জমে হিম হয়ে যাচ্ছে তার শরীর। এর মাঝেই সে খেয়াল করল একটা ডানা ঝাপটানোর শব্দ, এবং সেটি তার কান ঘেঁষে যেন সামনের দিকে এগিয়ে গেল। শব্দটা হঠাৎ করেই মিলিয়ে গিয়ে আবার ফিরে আসলো। দপ করে ফিরে আসা সেই শব্দটা অনুসরণ করে দেখল একটা পেঁচা পাখি বসেছে তার গাড়ির সাইড ভিউ মিররের ওপর। পেঁচাটা সামনের দিক হয়ে বসেছে। এত জোরে যে গাড়িটা চলছে, তবু সেই পাখির শরীরের কোনো পালক উঠছে না, বা সেই পাখির কোনো সমস্যাই হচ্ছে না বসে থাকতে। রাশেদ তার গাড়ির গতি আরো বাড়িয়ে দিল, কিন্তু তবুও কোনো পরিবর্তন আসলো না সেই পাখির। একটু পরেই হঠাৎ পাখিটা সোজা বসা অবস্থায় শুধু মাথাটা ঘুরিয়ে তাকালো রাশেদের দিকে। পাখির চোখের দিকে তাকাতেই যেন ভয়ে হৃৎপিণ্ড আরো সিটিয়ে গেল পাঁজরের সাথে। পাখির চোখের মাঝে যেন কোনো মণি নেই, তার জায়গায় কেমন রক্তের মতো দাগ। যেন তার চোখ বেয়ে বেরিয়ে আসছে আগুনের মতো লাল এক আভা। এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। এই চোখে যেন একটা টান আছে, কিসের একটা আকর্ষণ আছে, কিছু একটা বোঝাতে চাচ্ছে। এর মাঝেই পেছন থেকে কিছু একটা খসখস শব্দ ভেসে আসলো।
কিন্তু সেদিকে আর ফিরে তাকানোর ক্ষমতা নেই তার। পাখির চোখের মোহে সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ঠিক এর মাঝেই রাশেদের শরীরটা ঠান্ডা কিছুর স্পর্শে যেন আরো বেশি শিউরে উঠল। কয়েক সেকেন্ডের মাঝেই যেন তার ওলট পালট হয়ে গেল সব। পেছন ফিরতেই শুধু এক ঝটকায় সে দেখল স্ট্রেচারের ওপরে কাপড়ে ঢাকা লাশটা আর নেই। সেটা যেন এক দৈব বলে এক ঝটকায় উঠে বসেছে তার মাথার কাছেই, আর ঠান্ডা হাতের স্পর্শ রেখেছে রাশেদের কাঁধে। আর কিছুই যেন ভাবার সময় নেই তার। মনে হলো আজকেই যেন তার জীবনের শেষ দিন। কয়েক মুহূর্তের সামনে তাকাতেই যেন দেখল পাখিটা তখনও চেয়ে আছে তার মুখের দিকে, আর ঠোঁট বেয়ে তার কিছু একটা গড়িয়ে পড়ছে। ঠিক তখনই কিসের সাথে যেন প্রচন্ড এক ধাক্কা খেল সে। আস্তে আস্তে চোখ বন্ধ হয়ে আসলো, আর কিছুই মনে নেই তার। হঠাৎ মনে হলো তার হাত ধরে কেউ টান দিচ্ছে। মাথাটা ঝিমঝিম করতে করতে সেই টানে বাইরে এসে শুয়ে পড়ল সে। চোখ খুলে দেখল যাদের ছেলের লাশ সে নিয়ে যাচ্ছিল তারা ঝুঁকে আছে তার মুখের দিকে। সেই ছেলের ভাই তাকে বলল, কি হয়েছিল তোমার? আমরা চা খাওয়ার জন্য থেমেছিলাম সামনে, যে তুমি আসো কিনা একসাথে যাব, কিন্তু তোমার গাড়ি দেখতে না পেয়ে ফোনে কল দেই, কিন্তু সেটাও তুমি রিসিভ করছিলে না। পরে আমরা আবার ব্যাক করি যে রাস্তায় কিছু হলো কিনা। এদিকে কিছুটা এগিয়ে এসে দেখি তোমার গাড়ি রাস্তার পাশে এই ছোট জংলি গাছগুলোর মাঝে ঢুকে আছে। আমরা এসে দেখি তোমার মাথা আর হাত গাড়ির ড্যাশবোর্ডের ওপরে ছড়িয়ে তুমি অজ্ঞান হয়ে আছো। রাশেদ তখন সবাইকে সবকিছু খুলে বলল। তার মাথাও ফুলে গেছে 2 জায়গায়। পরে গাড়িটা আবার রাস্তায় তুলে তার পেছনে গিয়ে দেখল লাশটা উপুর হয়ে গাড়ির মেঝেতে পড়ে আছে। গায়ের চাদর যেন শরীরের কিছু অংশে পেঁচিয়ে আছে শুধু। দুজন মিলে লাশটা আবারও স্ট্রেচারে তোলার জন্য সোজা করে ধরতেই দেখল চমকে ওঠার মতো ব্যাপার। লাশ ছেড়ে বাইরে বেরিয়ে আসলো দৌড়ে। এটা কিভাবে সম্ভব? লাশের চোখ কোথায়? চোখের জায়গায় জমাট বেঁধে আছে টকটকে লাল রক্ত, যেন কেউ খুবলে নিয়ে গেছে চোখের মনি। ভয়ে ভয়ে কোনো মতে লাশের গায়ে পেঁচিয়ে থাকা সেই চাদর দিয়ে লাশটাকে ঢেকে দিয়ে তা তোলা হলো উপরে। তারপরে সিদ্ধান্ত হলো ড্রাইভারের সাথে আরেকজন বসবে। এরপর 2 গাড়ির মাঝে অ্যাম্বুলেন্স নিয়ে আবার যাত্রা শুরু হলো। ঘণ্টাখানেক আর কোনো সমস্যা নেই। ড্রাইভারের পাশে থাকা লোকটা তখন ঘুমে ঝিমোচ্ছে। মাথা বারবার হেলে পড়ছে জানালার পাশের দিকে। ঠিক সেই সময়ে কানের পাশ দিয়ে কিছু একটা ডানা ঝাপটানোর শব্দ আবারও ফিরে এলো। সামনে তাকাতেই চিৎকার করে উঠলেন তিনি। বলতে লাগলেন, গাড়ি থামাও, গাড়ি থামাও, থামাও বলছি, তাড়াতাড়ি। ড্রাইভার হঠাৎ এমন আচরণে চমকে যে তাড়াতাড়ি গাড়ি থামাতেই সেই লোক এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে গেলেন। অন্য গাড়ি থেকে আরো কয়েকজন নেমে এসে জানতে চাইলেন কি হয়েছে। সেই লোক তখন বলল, আমার ঘুমে একটু চোখ লেগে এসেছিল, হঠাৎ কানের কাছে একটা ডানা ঝাপটানোর শব্দ শুনলাম। তারপর সামনে তাকিয়ে দেখি একটা পেঁচা পাখি, তার মুখে একটা মানুষের চোখের মতো কিছু। আমি ভালো করে তাকাতেই সেই পাখিটা উড়ে সামনে একটা ঘন অন্ধকারের মাঝে ঢুকে গেল, আর সাথে সাথেই সেই অন্ধকার থেকে কিছু একটা যেন গাড়ির সাথে ধাক্কা খেল। আসলে ধাক্কা না, মনে হলো গাড়ি অন্ধকার ফুরে বের হয়ে গেল। আমার মনে হলো লাশটা বুঝি এই আমাদের পেছনে একটু নড়ে উঠল। আমি আর নিতে পারছি না এইসব। এই লাশের সাথে সমস্যা আছে, আমি এইভাবে লাশের সাথে যাব না। রাশেদ তখন বলল, জীবনে সে অনেক লাশ টেনেছে, সমস্যা হয়নি এমন না। কিছু না কিছু সমস্যা অনেক সময় হয়েছে, কিন্তু এবারের মতো এত ভয়ানক সমস্যা তার কখনো হয়নি। এদিকে লাশ থেকে কিছু কিছু গন্ধ ছাড়া শুরু করেছে। লাশটা ফুলেও গেছে বেশ কিছুটা। কি করবে সেটা ভেবে না পেয়ে গাড়িতে রাশেদের সাথে তখন আর একজন এসে বসে। তারপরে মোবাইলে কিছু সূরা প্লে করে দুজন মিলে গল্প করতে করতে বাকি পথ চলে আসে। রাশেদ
সাধারণত লাশ নিয়ে গেলে সেটা নামিয়ে দিয়ে সেখানে হালকা করে গাড়ি ধুয়ে তারপরে আসে, কিন্তু এবার তারা সেটা করা হলো না। কেমন একটা অস্বস্তি হতে লাগলো তার শরীরের মাঝে। তাই সে টাকাটা নিয়ে সোজা চলে এলো গাড়ি নিয়ে। এরপরে ঢাকায় ফিরতে ফিরতে তার সন্ধ্যা হয়ে গেল। গাড়ি একটা গ্যারেজে নিয়ে ভালো করে ধুয়ে নিল। তারপরে গাড়ি যেখানে পার্কিং করে রাখে সেখানে সে গাড়িটা রেখে বাসায় চলে যায়। এখানে বলে রাখি, ঢাকায় অনেক বাসা আছে যেগুলোর পার্কিং এরিয়া ভাড়া দেয়া হয়। তেমনি একটা জায়গায় মাসিক ভাড়া হিসেবে রাশেদ গাড়ি পার্ক করে। পরদিন সকালে যখন রাশেদ অ্যাম্বুলেন্স নিতে আসলো তখন সেই বাসার দারোয়ান তাকে ডাকলো। তারপরে বলল, ভাই, অনেক মাস তো হলো আমাদের এখানে গাড়ি রাখেন আপনি। আমি তো রাতে সবকিছু বন্ধ করে শুয়ে পড়ি, কোনোদিন কিছু হয়নি, কিন্তু আজ একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। রাশেদ বলল, কেন ভাই, কি হয়েছে? কি অদ্ভুত ব্যাপার বলুন তো। দারোয়ান তাকে বলতে শুরু করলো, তখন মাঝরাত হবে, আমি গেট লাগিয়ে সবকিছু ভালো করে দেখে নিয়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি। ঠিক তখনই মনে হলো আমার ঘরের বাইরে যেন কিছু একটা খসখস করে উঠল। আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম সবকিছুই ঠিক আছে, তেমন কোনো সমস্যা নেই। মনের ভুল ভেবে আবার শুয়ে পড়তে আবারও সেই খসখস শব্দটা ফিরে আসলো। এবার আর না পেরে আমি লাঠিটা হাতে নিয়ে উঠে ঘরের বাইরে গেলাম। বাইরে তখনও পার্কিং লাইট জ্বলছে। ঠিক সেই সময় হঠাৎ আপনার গাড়িটার সাইরেন বেজে উঠল। বিশ্বাস করবেন না, একটু বেজেই এমন ভাবে অফ হয়ে গেল, আমার শরীরের মাঝে যেন ধক করে উঠল। আমি এক দৌড়ে চলে আসলাম আমার রুমে। রাশেদ তখন তাকে অভয় দিয়ে জানালো, আরে, এটা তোমার মনের ভুল হবে। গাড়ি অফ, চাবি আমার কাছে, এমন হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তুমি কিছুটা ভয় পেয়েছিলে তাই মনের ভুলে এরকম কিছু কল্পনা করে নিয়েছ। সেটাই হয়েছে তোমার সাথে। আমি এত মাস ধরে তোমার এখানে গাড়ি রাখি, কোনোদিন কোনো সমস্যা হলো না। দারোয়ান এই কথার সাথেও একমত। এটা তো ঠিক, এতদিনে কোনো সমস্যা হয়নি, হয়তো এটা আমার মনের ভুল। রাশেদ গাড়ি নিয়ে চলে গেল। এরপরে সে 2 দিন বাইরে ভাড়া মেরে আবার এক সন্ধ্যায় আসলো গাড়ি পার্ক করতে। গাড়িটা যথাস্থানে পার্কিং করে রাশেদ চলে আসলো বাসায়। পরদিন খুব ভোরে ফোনের রিংটোনে তার ঘুম ভাঙল। কলটা রিসিভ করতেই ভেসে আসলো সেই পার্কিং এর সেই মালিকের কণ্ঠ। তিনি বললেন, রাশেদ, তাড়াতাড়ি তুমি এখনই আমার বাসায় চলে আসো। কি হলো কিছু বুঝে উঠতে না পেরে রাশেদ রেডি হয়ে চলে গেল সেই বাসায়। গিয়ে দেখে সেই পার্ক করার জায়গাটায় দারোয়ানের রুমের সামনে বাসার মালিক সহ দারোয়ান বসে আছে। রাশেদ সেখানে যেতেই মালিক তাকে বলল, রাশেদ, তুমি তোমার গাড়ির জন্য আজকেই অন্য কোথাও একটা ব্যবস্থা করো, আর এই মাসের ভাড়া তোমার দেয়া লাগবে না। কি হয়েছে রাশেদ সেটা জানতে চাইলে সে দারোয়ান তাকে বলল, প্রতিদিনের মতো আমি আমার কাজ শেষ করে শুয়ে পড়েছি, তারপরে হঠাৎ করে আবার সেদিনের মতো সেই খসখস শব্দ। আমি পাত্তা না দিয়ে আবার শুয়ে পড়লাম, কিন্তু শব্দটা আরো বাড়তে লাগলো। আমি সহ্য করতে না পেরে এবার লাঠি আর টর্চ নিয়ে ঘর থেকে বের হলাম। ভাবলাম কোনো কুকুর বিড়াল হয়তো ঢুকেছে, সেটা কোনো গাড়ির নিচে হয়তো ঢুকে থাকবে, এর জন্যই এরকম একটা শব্দ হচ্ছে। আমি বের হতেই সেই শব্দটা যেভাবে শুরু হয়েছিল সেভাবেই থেমে গেল। আমি আবার মনের ভুল ভেবে ফিরে আসতে যাব, তখন আবার শব্দটা শুনতে পেলাম। তবে এবার মনে হলো যেদিকে আপনার অ্যাম্বুলেন্সটা রাখা শব্দটা সেই দিক থেকে ভেসে আসছে। মনের ভেতরে একটা ভয় আর উত্তেজনা কাজ করছিল। আমি নিচু হয়ে সব গাড়ির নিচে টর্চ ফেললাম কয়েকবার, কিন্তু কোথাও কিছু নেই। শব্দটা তখনও হচ্ছে। আমি ভয় কাটাতে ভাবলাম, দেখি যে অ্যাম্বুলেন্সের দিকে উঠে দাঁড়াতেই মাথার উপরে লাইটটা দ্রুত কয়েকবার জ্বলে নিভে একেবারে বন্ধ হয়ে গেল। পুরো গ্যারেজ তখন একেবারে নিকষ কালো অন্ধকার। ভয় যেন বারবার আমার হাত পা গুটিয়ে যাচ্ছে। আমি তাই সেই শব্দটা অনুসরণ করে হাতের লাঠিটা শক্ত করে ধরে লাইট জ্বালিয়ে এগিয়ে গেলাম আপনার গাড়ির দিকে। কিছুটা কাছে যেতেই আমি নিশ্চিত হলাম আপনার গাড়ির ভেতর থেকে শব্দটা ভেসে আসছে।
আমি পেছন থেকে লাইট মারলাম ভেতরে, কিন্তু খোলা কাঁচের জন্য কিছুই দেখতে পেলাম না। তাই ভালো করে দেখার জন্য গাড়ির সামনে গেলাম। আমি যখন ঘুরে গাড়ির সামনে যাচ্ছি, ঠিক তখনই দেখি একটা অদ্ভুত টাইপের পাখি আমার কানের পাশ দিয়ে উড়ে চলে গেল। ভয়ে থমে মাটিতে পড়ে গিয়েছিলাম। নিজেকে কোন রকমের সামলে নিয়ে আমি আবার যখন লাইটটা গাড়িতে ফেললাম, তখন আপনার ড্রাইভিং সিটের পাশের জানালায় দেখলাম ছোপ ছোপ রক্ত। আর দেখেই মনে হলো মাত্র কেউ হাত দিয়ে লাগিয়ে দিয়েছে জানালায়। ভয়ে খানিকটা পিছিয়ে এসে সামনে থেকে ভেতরে লাইটটা ফেললেই আমার জীবনের চূড়ান্ত ভয়টা পেলাম। একটা চাদরে ঢাকা মানুষের মতো কিছু শুয়ে আছে গাড়ির মাঝে। আর আর সেখানে পড়তেই একটা আবছা মুহূর্ত যেন আমি দেখতে পেলাম। এক ঝটকায় সেই চাদর সরিয়ে উঠে বসলো একটা আস্ত মানুষ। ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকাতেই দেখতে পেলাম তার চোখের জায়গায় চোখ নেই, চোখের বদলে আছে একদলা রক্তপিণ্ড। আমি আমার চিন্তা শক্তি যেন হারিয়ে ফেলেছি। একটা চিৎকার দিয়ে দৌড়ে উপরে উঠে যাই সিঁড়ি দিয়ে। আমার চিৎকার শুনে মালিক বের হয়ে আসেন। তাকে সবটা সংক্ষেপে বলি। তিনি আমাকে সাথে নিয়ে আসতে চান, কিন্তু আমি আর আসার সাহস পাচ্ছিলাম না নিচে। সেই সাথে তাকেও আসতে দেইনি। রাতটা আমি ওপরে তার বাসাতে কাটিয়ে সকালে নিচে নেমে এসে দেখি কি হয়েছে। গাড়ির কাছে গিয়ে দেখি আমার হাতের লাঠিটা পড়ে আছে, আর গাড়ির জানালায় তখন শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কিন্তু গাড়ির মাঝে চাদর বা মানুষের অস্তিত্ব নেই। আপনারা বিশ্বাস করবেন না হয়তো। আমার সাথে চলুন, আমি দেখাচ্ছি। রাশেদ সহ বাসার মালিক আর দারোয়ান এগিয়ে গেল গাড়িটার দিকে। গিয়ে দেখল আসলেই তখনও ড্রাইভিং সিটের পাশের জানালায় রক্তের দাগ। রাশেদ গাড়ির পেছনের ডালা খুলে ভেতরে গেল আর দেখল মেঝেতেও কয়েক ফোঁটা রক্তের দাগ। তার খুব ভালো করেই মনে আছে কাল রাতেও সে গাড়ি ওয়াশ করে এনেছে। এসব রক্তের দাগ থাকার কোনো কারণ নেই। এসব কিছুর কোনো উত্তর না পেয়ে বাধ্য হয়ে রাশেদ তখন তার গাড়ি নিয়ে গ্যারাজ থেকে বের হয়ে আসে। দুদিন পরে নতুন একটা গ্যারাজ খুঁজে সেখানে গাড়িটা রেখে দেয়, কিন্তু সেখান থেকেও পরদিন সকালে তাকে জানানো হয় এই গাড়ি রাখা যাবে না। কিন্তু তারা কোনো কারণ না বলে গাড়ি বের করে দেয়। এভাবে প্রায় কিছুদিন যেতে রাশেদ একটা হুজুরের সাথে দেখা করে। সেই হুজুর তাকে পরামর্শ দেন গাড়িটা বিক্রি করে দেওয়ার জন্য। পরে রাশেদ সেই গাড়িটা একটা গাড়ির গ্যারাজ মালিকের কাছে বিক্রি করে দিয়ে নতুন একটি অ্যাম্বুলেন্স কিনে নেয়। তবে সেই ঘটনার কোনো ব্যাখ্যা আজও তার কাছে নেই। অদ্ভুত একটা অভিজ্ঞতা হয়ে রইল তার জীবনে। শুধু অন্য সবার মতো ভয় পেয়ে রাশেদ এখানে তার পেশা পরিবর্তন করেনি। কে জানে আজকের এই ঘটনা প্রচার হওয়ার সময়ও রাশেদ হয়তো কোনো নতুন লাশ নিয়ে ছুটে চলেছে নির্জন রাস্তা দিয়ে। ভালো থাকুক সকল অ্যাম্বুলেন্স চালক যারা তাদের পেশাদারিত্বের কারণে এই চ্যালেঞ্জিং সেবা দিয়ে যাচ্ছে আমাদের প্রতিনিয়ত। আমি তানভীর তুষার আবার হাজির হব নতুন কোনো ভয়ানক সত্যি অভিজ্ঞতা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ সাবিত আলম বলছি। আমি আপনাদের সকলের প্রিয় ভূত.com এর একজন মডারেটর এবং আমি ভূত.com এর একজন অফিসিয়াল স্টোরি টেলার। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি স্টোরি। যে ঘটনাটি আসলে আমাকে বলেছেন একজন আন্টির নাম হচ্ছে সামিরা আন্টি। সামিরা আন্টি যখন আমাকে ঘটনাটি বলেন, উনি আমাকে বলেছিলেন যে এই ঘটনাটি আসলে উনি শেয়ার করতে চাননি কখনো, কিন্তু তার মনের ভেতরে এই ঘটনাটি একটা বার্ডেন হিসেবে ছিল, যেই কারণে আজকে উনি ওনার এই ঘটনাটি আমার কাছে শেয়ার করেছেন আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আমি আর কথা না বাড়িয়ে ঘটনায় যাবার আগে একটা কথাই বলতে চাই, আপনারা যে যেখান থেকে ঘটনা শুনছেন সবাই ভালো থাকুন এবং আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুন। আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের সকলের জন্য আমার দোয়া থাকবে। চলুন ঘটনায় চলে যাই এবার।
সামির আন্টি আমাকে বলেছেন যে উনার হাজবেন্ড আসলে প্রবাসী ছিলেন একজন। উনি যখন প্রবাস থেকে ফিরে আসেন তখন আসলে ওনার মা বাবার ইন্তেকাল হয়ে যায়, যে কারণে আসলে ওনার ফিরে আসা। তো সামির আন্টির শাশুড়ি এবং শ্বশুর যখন মারা গেলেন তখন ওনাকে আসলে বাসাতে একাই থাকতে হতো, এবং ওনাদের বাসাটা ছিল খুবই বড়, আর কেউ ছিল না, ছেলে মেয়ে ছাড়া আর কেউ ছিল না সেই বাসাতে। তো বাড়িটা ছিল 2 ক্যানেলের এবং প্রচুর কর্মচারী ছিল সেই বাড়িতে। তারা আসলে বলতে গেলে টাকা পয়সার দিক দিয়ে অনেক বেশি ধনী ছিলেন। গেটের সামনে গার্ড ছিল, এমন বিষয়টা এমন ছিল যে বাসা একেবারে কর্মচারী দিয়ে বাসাটা ছিল একদম ভর্তি। তাদের আসলে নিজেদের কোনো কাজ করতে হতো না বা কোনো ধরনের কোনো কষ্টও হতো না, সবকিছু ঠিকঠাক চলছিল। এমন সময় ওনাদের বাড়িতে একদিন ডাকাতি হলো। 5 জন মুখোশ পরা লোক ঢুকে পড়লেন ভেতরে, ওনাদের রশি দিয়ে বেঁধে ফেললেন এবং যা কিছু ছিল সবকিছু লুট করে নিয়ে চলে গেল। ভেতরের কর্মচারীরা সকালবেলা আসতো এবং সন্ধ্যায় কাজ শেষ করে চলে যেত। আর গেটের সামনে যে 2 জন গার্ড ছিল তাদের ডিউটি ছিল 12 ঘন্টা করে। 12 ঘন্টা একজন ডিউটি করত এবং অপর 12 ঘন্টা আরেকজন ডিউটি করত। কিন্তু যখন ডাকাতিটা আসলে হলো তখন ভেতরের সব কর্মচারী অলরেডি চলে গিয়েছিল। তাই তখন শুধু বাড়িতে সামির আন্টি ছিলেন এবং ওনার হাজবেন্ড ছিলেন। যখন ওই ডাকাতরা প্রথমে গেটের গার্ডকে বেঁধে ফেললো, তারপর ওনাদের সামনে দরজা ভেঙে ঢুকে পড়লো। আসলে ওনারা হয়তোবা প্ল্যান করেই কিছু একটা করেছিলেন বলে সামির আন্টি মনে করেন, এবং টাকা পয়সা সবকিছু নিয়ে চলে যায়। এই সময় আসলে সামির আন্টি 6 মাসের গর্ভবতী ছিলেন। এরকম ঘটনার কারণে শুধু উনি ভয়ই পাননি, বরং উনি ডিপ্রেশনে ভুগতে শুরু করলেন। এই জন্য উনি ঠিক করলেন কি কিছুদিনের জন্য উনি আসলে ওনার মা বাবার বাড়িতে চলে যাবেন। তো কিছুদিন পরে মার কাছে উনি চলে গেলেন এবং ভালো ফিল করলেন তখন উনি আবার ফিরে এলেন। ভালো লাগা ওনার একটু কাজ করতে শুরু করলো। আবার ফিরে এসে উনি ওনার স্বামীকে জিজ্ঞেস করলেন ডাকাতরা কি ধরা পড়েছে নাকি। ওনার স্বামী উত্তর দিলেন, না এখনো পড়ে নাই, কিন্তু পুলিশ এখনো খুঁজছে, কিন্তু এখনো কোনো সূত্র পাওয়া যাচ্ছে না আসলে। সামির আন্টি তখন বললেন যে ওনার একজন কর্মচারী হয়তো এর সাথে জড়িত থাকতে পারেন। তখন ওনার হাজবেন্ড ওনাকে জিজ্ঞেস করেন যে এটা তুমি কিভাবে বুঝলে। তখন সামির আন্টি বললেন কি তুমি সময়টা দেখো, যেই সময় ডাকাতিটা হয়েছে সেই সময় কিন্তু আমাদের বাড়ির ভেতরের যে কর্মচারীরা ছিল তারা কিন্তু তখন আসলে ভেতরে ছিল না, কাজেই এটা কিন্তু কোনো কোইন্সিডেন্স হতে পারে না। আর বাহিরের গার্ডটাকে দেখো, এত সুন্দর কোনো বাধা দেওয়া ছাড়াই ডাকাতগুলোকে ভেতরে ঢুকতে দিল, কোনোভাবেই প্রতিরোধ করলো না, এটা কিভাবে সম্ভব। তখন সামির আন্টি সেই বাহিরের গার্ডটাকে ওনার হাজবেন্ডের সামনে ডেকে আনলেন এবং আনার পরে উনি কয়েকটা প্রশ্ন করার সাথে সাথে গার্ডটা কিছুটা প্যানিকড হয়ে গেল। উনি জিজ্ঞেস করলেন যে তুমি যে সেদিন ডিউটি করছিলা সেদিন আসলে ওনাদেরকে তুমি প্রতিরোধ কেন করো নাই। উনি আমতা আমতা করে বললেন কি যে আমার কাছে তো ওরকম কোনো অস্ত্র শস্ত্র নাই, আর ওনাদের কাছে ছুরি বল্লম কত কিছু ছিল, আমি আসলে পারি নাই। কারণ ওটা প্যানিক করার কারণে সামির আন্টি ওনার হাজবেন্ডকে বললেন কি ওকে এক্ষুনি বরখাস্ত করো, আমি 100% শিওর যে সে ডাকাতের সঙ্গেই ছিল। যদিও ওনার হাজবেন্ড ওনার কথাটাতে খুব বেশি একটা কনভিন্স হলেন না, তারপর ওনার স্ত্রীর কথায় উনি লোকটাকে কাজ থেকে বের করে দিলেন এবং পরবর্তী দিন ওনারা নতুন একজন কর্মচারী নিয়োগ দিলেন। এবং সামির আন্টি মনে করছিলেন যে এখন তাহলে আমরা আসলে সঠিক পথেই আছি, আশা করি এখন আর কোনো সমস্যা হবে না, কারণ বেঈমান লোক আসলে থাকার থেকে না থাকা অনেক ভালো। এর মধ্যে প্রেগনেন্ট থাকার কারণে সামির আন্টি কাজকর্ম খুব বেশি একটা করতে পারতেন না, কিছুটা সময় অসুস্থ থাকতেন, এবং এই কারণে 24 ঘন্টার জন্য ওনার কারো সাহায্যের দরকার ছিল আসলে। উনি ওনার নতুন পাহারাদারকে বললেন কি বাইরে একটু খোঁজ খবর নেও, যদি আশেপাশে অনেক মানুষ তো আছে, যদি কেউ 24 ঘন্টা কাজ করার জন্য রেডি থাকে তাহলে আমাকে জানাবা। তো সিকিউরিটি গার্ড তাকে বললেন কি আচ্ছা ঠিক আছে, তাহলে জানাবো আপনাকে ম্যাডাম, কোনো সমস্যা নাই, আমি দেখি। তো 2 দিন পরে পাহারাদার এসে আন্টিকে বললেন কি যে ম্যাডাম বাহিরে একটা মেয়ে অপেক্ষা করছে, সে বলছে যে সে 24 ঘন্টা থাকার জন্য প্রস্তুত এবং গৃহস্থলীর সব কাজ সে খুব ভালোই করতে পারে। তখন সামিরা আন্টি ওনাকে বললেন কি যে ঠিক আছে তাহলে তাকে ভেতরে নিয়ে আসো, কথা বলে দেখি। মেয়েটা যখন ভেতরে আসলো তখন সামিরা আন্টি তো মেয়েটাকে দেখে টোটাল অবাক। সে অবিশ্বাস্য সুন্দরী ছিল এবং সে যে কাপড়গুলো পরানো ছিল সেগুলো একদমই মনে হচ্ছিল না যে কোনো গৃহকর্মীর কাপড়।
উনি ভাবলেন যে এই মেয়েটি আগে যেখানে কাজ করতেন নিশ্চয়ই সেই লোকগুলি খুব ভালো ছিল, যারা হচ্ছে ওনাকে খুব যত্নে রেখেছেন আর কি। আন্টি পরে মেয়েটাকে অনেকগুলো প্রশ্ন করতে লাগলো যে কোথায় কাজ করতে, কোথায় থাকতে। তো ওনাদের কথোপকথনের পরে উত্তরগুলো নিয়ে যখন হচ্ছে আন্টি সন্তুষ্ট হলেন, তখন উনি মেয়েকে জিজ্ঞেস করেন যে তুমি কি ধরনের কাজ পারো। তখন মেয়েটি বলল যে আন্টি, আমি খুবই পরিশ্রমী এবং পরিষ্কার থাকি, আর আমি আসলে আপনি যখন যেই কাজই করতে বলবেন আমি কখনো মানা করব না। তো আন্টি চিন্তা করলেন কি সে যেহেতু খুবই পরিশ্রমী, পরিষ্কার ছিল এবং তার কথা বলার ধরনও আন্টিকে অনেক প্রভাবিত করেছিল, কিছুক্ষণ আলাপ করার পর আন্টি মেয়েটাকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। আন্টির মতে সেই মেয়েটি তখন 17 বছর বয়সী ছিল, যেই কারণে তার কোনো ধরনের কোনো আইডেন্টিফিকেশন কার্ড তখন ছিল না। এই ঘটনাটা আসলে হচ্ছে 90s এর আমল। তো সেই টাইমে আসলে আইডেন্টি কার্ড 17 বছর বয়সে থাকার কথাও না। যাই হোক, তো এই মেয়েটি যখন আন্টির জীবনে এলো, আন্টির মনে হলো যেন তার জীবনে শান্তি ফিরে এসেছে। এই মেয়েটি আন্টিকে বিছানা থেকে উঠতে পর্যন্ত দিত না। সবকিছু এমন হয়ে গেছিল যে ওনাকে কিছু বলতেও হতো না, কিছু করতেও হতো না। আন্টি তার জন্য খুবই খুশি ছিলেন এবং আশেপাশের সবার কাছেই তার প্রশংসা করতেন। কিন্তু হঠাৎ কিছুদিন পরে আস্তে আস্তে জিনিসপত্র কিছুটা বদলাতে শুরু করে। আসলে আন্টি তখন 8 মাসের গর্ভবতী ছিলেন। তিনি জানতেন যে এটা আসলে যে সমস্যাগুলি হচ্ছে ওনার, এটা আসলে ওনার প্রেগনেন্সির কোনো ইফেক্ট না। কারণ হচ্ছে ওনার সমস্যাগুলো এমন ছিল যে উনি প্রথমে রাতে কিছু অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলেন, যেখানে কবরস্থান আর মৃত মানুষ দেখতে পেতেন উনি। ওনার মনে হচ্ছিল যে চারপাশে যেন অনেক মৃতদেহ ছিল, তারা ঘরটাকে ছিঁড়ে ফেলছিল এবং আন্টির দিকে যেন ছুটে আসছিল। দৃশ্যটা এত ভয়ঙ্কর ছিল যে উনি ঘুমাতে পর্যন্ত পারতেন না। ইভেন যদি ঘুমিয়ে থাকতেন তাহলে চিৎকার দিয়ে জেগে উঠতেন। এটা শুধু একদিনের ব্যাপার ছিল না, এই দুঃস্বপ্নগুলো আসলে আন্টির কাছে প্রতিদিনই প্রায় হাজির হচ্ছিল। উনি আসলে ঘুমাতে ভয় পাচ্ছিলেন। একটা সময় ভয় ছিল যে আবারও যদি একই স্বপ্ন দেখি বা চিৎকার করে জেগে উঠবো। স্বপ্নগুলো আসলে ওনার কাছে এতটাই বাস্তবিক মনে হতো যে জেগে ওঠার পরও উনি মনে করতেন যে উনি এখনো আসলে মনে হয় বিপদেই আছেন। সময় চলে যাচ্ছিল আর ওনার ডেলিভারির দিন কাছাকাছি আসছিল। আল্ট্রাসাউন্ড অনুযায়ী বাচ্চা পুরোপুরি সুস্থ ছিল, কিন্তু যখন উনি ডেলিভারি করলেন তখন বাচ্চাটা মৃত জন্ম নেয়। এবং শুধু মৃত নয়, বাচ্চাটা এমন ভাবে জন্ম নেয় যে হচ্ছে বাচ্চাটার শরীরের হাড় যেন সব চুরমার হয়ে গেছে। আর এই ঘটনাটা যেন গতকালকেই ঘটেছে এমন। কারণ এর আগে যখন পরীক্ষা নিরীক্ষা করা হয়েছিল তখন ডাক্তার বলেছিল কোনো সমস্যা নেই। ইভেন আগের দিনও হচ্ছে বাচ্চার হার্টবিট বা হচ্ছে বাচ্চার নড়াচড়া উনি ফিল করতে পারছিলেন। তাহলে এটা কিভাবে সম্ভব? তখন আসলে ওনার বোন যে আছে আমরিন বা অ্যামি, উনি এবং আন্টির হাজবেন্ড এই বিষয়ে কিছু বললেন না। তারা শুধু বলেছিলেন যে এখানে কোনো একটা সমস্যা হয়তো আছে, ডাক্তার কি বলে দেখা যাক। কয়েকদিন পর যখন অ্যামি সত্যি কথা বলল, তখন মনে হলো যে মাটির নিচ থেকে আসলে মাটি সরিয়ে নেওয়া হচ্ছে ওনার পায়ের নিচ থেকে। এটা ছিল আসলে তার প্রথম সন্তান, যার জন্মদানের সময় সবকিছুই পুরোপুরি স্বাভাবিক ছিল, জটিলতা তো ছিলই না। ডাক্তার সেখানে বসেছিল মাথা ধরে আসলে, কারণ আল্ট্রাসাউন্ডে বাচ্চাটা পুরোপুরি সুস্থ দেখাচ্ছিল। ডাক্তার বিশ্বাসই করতে পারছেন না। আমি যখন ডাক্তারকে বললো যে গতকালকে তো ঠিক ছিল, তখনই আসলে এরকম একটা অদ্ভুত অবস্থা যে এটা কেমন, কিভাবে সম্ভব। হাসপাতালে একদম ভিড় ভাট্টা লেগে গেছিল। ডাক্তাররা একটা বোর্ড গঠন করলেন এবং পুরো ব্যাপারটা তদন্ত করতে চাইলেন, কিন্তু আসলে তারা কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তখনও। ওনার জন্য দিনটা একেবারে দুঃস্বপ্নের মতো ছিল। শুধু সেই মানুষই ব্যথা অনুভব করতে পারে যারা তাদের সন্তানের এমন মৃত্যু সহ্য করেছে। উনি দিনের পর দিন অজ্ঞান অবস্থায় ছিলেন এবং শেষ পর্যন্ত ডিপ্রেশনে চলে গেলেন। উনি ওনার বাচ্চার মুখ পর্যন্ত দেখতে পারছিলেন না। ওনার মা ওনাকে বলতেন, দেখো মা, তুমি যদি তাকে দেখো তাহলে তোমার মেজাজ আরো খারাপ হয়ে যেত। এই কারণে হচ্ছে তার চেহারা তোমাকে দেখতে দেয়নি। তাকে এই কারণে তাড়াতাড়ি দাফন করা হয়েছিল, কষ্ট পেতে অনেক। কিন্তু এরপর থেকে আমি আস্তে আস্তে আরো অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করলাম। আমি বারবার স্বপ্নে একটা শিশুকে দেখতাম যে একা একা হাঁটতো, আর সে দেখতে ছিল আমার বাচ্চাটার মতোই, ঠিক যেভাবে আমার মা বর্ণনা করেছিল আর কি ওনার কাছে। উনি এটা বলছেন আমাকে। প্রথমে মনে হয়েছিল যে হয়তো এটা ওনার মনের ভুল, যেমন মা শিশুর চিত্রায়ন করেছিলেন নিজের মনের ভেতরে স্বপ্নে,
সেটাই হয়তোবা, কিন্তু তারপর এটা একটা রুটিন হয়ে গেল ওনার জন্য। প্রতিদিন সেই বাচ্চা শিশুটি স্বপ্নে আসতেন আন্টির এবং জিজ্ঞেস করতেন, মা তুমি আমাকে কেন মেরে ফেললে, বা আমাকে মরতে কেন দিলে। এই কণ্ঠস্বরটা ওনার এতটাই পরিচিত লাগতো যে উনি হচ্ছে 7-5 কিছু ভাবতেই পারতেন না। আর এই কারণে উনি হচ্ছে ওই বাচ্চাটার আওয়াজটাকে ওনার মাথা থেকে ঝেড়ে ফেলতেও পারতেন না। এক পর্যায়ে উনি সবকিছু ওনার হাজবেন্ডকে জানালেন এবং এরপর তিনি আমাকে বলেছিলেন যে ওনার হাজবেন্ড ওনাকে বলেছিলেন ওনার হাজবেন্ড নাকি এমন কোনো স্বপ্ন কখনো দেখেন নাই, বা হচ্ছে এটার কোনো কারণ উনি বুঝতে পারছেন না। ওনার হাজবেন্ডকে উনি বললেন যে আমি এমন স্বপ্ন দেখছি, কিন্তু আমি তো কখনো তোমার সাথে শেয়ার করিনি। আর বয়স্করা বলতো যে আসলে স্বপ্নের কথা শেয়ার করতে নেই, খারাপ স্বপ্নের কথা। তো উনি এই সমস্ত বলে বলে এতটাই অস্থির হয়ে পড়েছিলেন যে শান্তি পেতে ওনাকে ডাক্তারের প্রেসক্রাইব করা মেডিসিন পর্যন্ত খেতে হচ্ছিল। এছাড়া উনি ঘুমাতে পারতেন না এবং সবসময় মনের ভেতরে একটা ভয় থাকতো এবং উনি কোনো জায়গাতেই শান্তি পেতেন না। এই সময় সেই গৃহকর্মী, বাই দ্য ওয়ে সেই গৃহকর্মীটার নাম ছিল ফারিহা। তো সেই সময় সেই গৃহকর্মী ফারিহা ওনার খুবই যত্ন নেওয়া শুরু করলো। তো রাতের বেলা তার জন্য জেগে থাকতো মেয়েটা, দিনের বেলাতেও সবসময় পাশে থাকতো, যা কিছুই দরকার হতো তাই করতো। এমন সুন্দর আচরণ এবং এমন সুন্দর তার কাজকর্মের অবস্থা দেখে আন্টি কি করলেন, মেয়েটার বেতন হচ্ছে ডাবল করে দিলেন। এই চিন্তা করে যে যদি সেই টাইমে আমাকে ছেড়ে চলে যায় বা হচ্ছে কোনোভাবে কাজ ছেড়ে দেয়, তাহলে তো হয়তো আমি পাগল হয়ে যাব। উনি এটা বলেছিলেন যে উনি শুধু আশা করছিলেন যে এভাবে যেন উনি পুরোপুরি ভেঙে না পড়েন। এতদিন যা ঘটেছে এসব কিছু তো ওনার মাথায় আটকেই ছিল। তারপরে হচ্ছে ওনার বাচ্চাটাও মারা গেল, এই জন্য উনি হচ্ছে মনমরা। আর এই মেয়েটাও যদি এখন চলে যায় তাহলে হচ্ছে আসলে ওনার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো একদিন এরকম চলতে থাকার পরে উনি হচ্ছে ওনার কাপড়ে কিছু একটা অনুভব করলেন, মানে হচ্ছে কিছু একটা শক্ত কিছু একটা অনুভব করলেন এবং উনি বললেন কি যেটা অ্যাকচুয়ালি হতে পারে কোনো একটা তাবিজ। তো তাবিজ যখন ওনার কাছে মনে হলো তখন উনি এটা চিন্তা করলেন যে কাপড়ের ভেতরে সেলাই করে এই তাবিজ ঢোকানো, তাহলে এটা আসলে কি ঘটনা। আসলে আন্টির বাসায় কাপড় ধোয়ার জন্য একজন গৃহকর্মী ছিল, ইস্ত্রি করার জন্য একজন এবং সেলাই কাজ করার জন্য একজন ছিল। আর 24 ঘন্টা 7 দিন হচ্ছে যে গৃহকর্মীটা তার সাথে থাকতো, তাকে উনি ডেকে নিলেন এই তাবিজ জিনিসটা দেখানোর জন্য। এরপর যখন আন্টি ওনাকে তাবিজটা দেখানোর জন্য ডাকলেন, তখন যে কাপড় ধুইতো সেই হচ্ছে মহিলাটা বলল কি যে, ও ম্যাডাম এটা কি, এটা তো জাদু, এটা তো আপনার উপর কেউ জাদু করেছে। আমি তাকে জিজ্ঞেস মানে আন্টি তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এটা কি বলছো, জাদু কিভাবে হয়, তুমি জাদু সম্পর্কে কি জানো। সে বলল কি যে শুনেছি জাদু যখন কেউ করে তখন হচ্ছে এরকম তাবিজ বা হচ্ছে কোনো অ্যামিউলেট এগুলো জিনিসপত্র রাখতে হয়। আন্টি চিন্তা করলেন যে আমি কার ক্ষতি করেছি যে আমার উপরে কেউ জাদু করবে, বা আমি তো এরকম ভাবে কোনো অন্যায় করিনি বা কারোর সাথে কোনো খারাপ আচরণ তো করিনি। তখন ওই মহিলাটি আন্টিকে একটা বড় বোনের মতো বুঝিয়ে দিলেন যে দেখেন ম্যাডাম, সময় খুব খারাপ যাচ্ছে, মানুষ তো এতটা ঈর্ষান্বিত হতে পারে এবং হচ্ছে ক্রোধের বশবর্তী বা হচ্ছে হিংসার বশবর্তী হতে পারে, যে কারণে আপনার উপরে জাদু করতে পারে। আপনার পরিবারটা যথেষ্ট পরিমাণে ভালো, আপনার হাজবেন্ড একটা ভালো অ্যামাউন্টের টাকা কামাচ্ছে, আপনার কোনো কিছুর অভাব নেই, সেটা দেখে হয়তো বা কেউ হিংসার বশবর্তী হতেই পারে। আচ্ছা, এই পরামর্শগুলো দেওয়ার পরে আন্টি ওনাকে আর কিছু বলেন নাই। এরপর ওনাদের লন্ড্রির জন্য যে মহিলাটা আছে উনি তাকে ফোন করে জিজ্ঞেস করলেন যে এটা কি তার কাজ কিনা, জামা কাপড় ধোয়ার সময় সেই কাজ করেছে কিনা। আন্টি ওনাদের দুইজনকেই জিজ্ঞেস করলেন, ডেকে অনেক কিছু বললেন, কিন্তু তারা দুইজনই হচ্ছে অবাক হয়ে গেলেন যে এটা আন্টি আপনি কি বলছেন ম্যাডাম, আমরা তো এরকম কখনো কিছু করি না। শেষ পর্যন্ত আন্টি যখন চিন্তা করলেন যে হতে পারে হয়তোবা তারা কোনো কিছু একটা করছে, আন্টি আর রিস্ক নিতে চাননি, ওনাদের দুজনকে হচ্ছে আন্টি কাজ থেকে বের করে দিলেন এবং নিজে উনি চিন্তা করছেন কি ওনাদেরকে যদি কাজ থেকে বের না করি তাহলে এই পরিস্থিতিটা হয়তোবা সামাল দিতে পারবো না, কাজে বের করে দেওয়াটাই ভালো। এর মাঝখানে উনি ঘরের মধ্যে অনেক কিছু দেখছেন, চিন্তা করছেন, স্বপ্ন দেখছেন, এমন কালজাদুর প্রভাব দেখছেন, চিন্তা করছেন এসব নিয়ে, কিন্তু ওনার হাজবেন্ডের ভেতরে এরকম কোনো প্রতিক্রিয়া নেই, যেন উনি আসলে এগুলো কিছু বুঝতেই পারছেন না। কিন্তু এর মাঝখানে ওনার হাজবেন্ডও ভালো
স্বাস্থ্যের অধিকারী ছিলেন না। উনি কেবলই অসুস্থ থাকতেন এবং আগের চেয়ে অনেক বেশি ঘুমাতেন। এখন যে মানুষ সকাল 6টা-7টায় ওঠে, সে তখন দুপুর পর্যন্ত ঘুমানো শুরু করলেন। ওনার স্বাস্থ্য অনেকদিন ধরেই খারাপ চলতে লাগলো। ওনার একটা গার্মেন্টস ফ্যাক্টরি ছিল এবং উনি একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করতেন এবং উনি কখনো ছুটি নেননি। কিন্তু হঠাৎ করে উনি অনেক বেশি ছুটি নেওয়া শুরু করলেন। এক রাতে আন্টি একটা ভয়ঙ্কর মুখ খোলা মহিলার স্বপ্ন দেখলেন। এমন ভাবে মহিলাটি নাকি স্বপ্নে গান গাইছিল যেন আন্টির পুরো শরীর এবং মুখে যেন আগুনে পুড়ে যাচ্ছিল, এমন মনে হচ্ছিল আন্টির। সেই মহিলাটি আন্টির স্বামীর দিকে ধেরে আসছিল এবং তাকে ধরার চেষ্টাও করছিল। ওনার স্বামী নাকি ওনার স্বপ্নে ওই মহিলাটার থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক চেষ্টা করছিলেন, কিন্তু উনি পালাতে পারছিলেন না। আন্টির হাজবেন্ড স্বপ্নে ওনার দিকে তাকিয়েছিলেন এবং সে আঙ্গুল দিয়ে অদ্ভুত কিছু চিহ্ন বানালেন, যা দেখে মনে হচ্ছে কোনো শয়তানি চিহ্ন বা কারো কনস্পিরেসি বা ষড়যন্ত্র। এরপরে আন্টি আমাকে বলেন যে তুমি যদি আমি চিহ্নটা তোমাকে দেখাই বাবা, তুমি গুগল করে যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে আসলে এটা কিসের চিহ্ন ছিল, কিন্তু এটা আমি তোমাকে দেখাবো না। যাই হোক, তো উনি সেই চিহ্নটা স্বপ্নে দেখার পরে খুব ভয় পেলেন এবং এত ভয় পেয়েছিলেন যে ওনার পাশে ওনার হাজবেন্ড ঘুমাচ্ছে, কিন্তু ওনার দুঃস্বপ্ন চলেই যাচ্ছে এবং উনি খুব চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলেন, একদম চিৎকার দিয়ে ঘুম থেকে উঠলেন। এবং ওনার হাজবেন্ডও তখন ওনাকে জিজ্ঞেস করছে যে তোমার কি হয়েছে, বলো আমাকে কি সমস্যা। তখন উনি ওনার হাজবেন্ডকে এই স্বপ্নের কথাটা বললেন। ওনার হাজবেন্ড কিছুক্ষণ চুপ করে বসে রইলেন, এরপরে উনি কাঁদতে শুরু করলেন। তখন আন্টি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? এই কথা বলে আন্টি ওনাকে শান্ত করতে গেলেন এবং ওনাকে সান্ত্বনা দিতে থাকলেন। ওনার হাজবেন্ডকে বেশ অস্থির লাগছিল। তারপর উনি বলল যে ওনার হাজবেন্ড ওনাকে বলেছিলেন যে ওনার মনে হচ্ছে যে উনি আর জীবিত নেই বা ওনার আত্মা যেন বেরিয়ে চলে গেছে, এমন টাইপের স্বপ্ন উনি দেখেছিলেন। আর উনি এও দেখেছিলেন যে বাজে চেহারার একটা মহিলা নাকি তার আত্মাটা কবজ করতে এসেছে, এমন কিছু। তার আন্টি চিন্তা করলেন কি তাহলে তো এখন আমার হাজবেন্ড এই জিনিসগুলো দেখা শুরু করেছে, এটা তাহলে হচ্ছেটা কি? উনি বললেন যে প্রথমে শুধু উনি মৃত মানুষ, ওনার হাজবেন্ডও বলছে যে প্রথমে শুধু উনি মৃত মানুষ দেখতে পেতেন, কিন্তু এরপর সে প্রতি রাতেই সেই পুড়ে যাওয়া মহিলাটাকে দেখতে পেতেন যে তাকে স্বপ্নে হত্যা করার চেষ্টা করছে। আঙ্কেল যখন কথাগুলো বলছিল তখন নাকি ওনার গলার স্বর খুবই কাঁপছিল। আন্টি ওনার স্বামীকে বলেছিলেন যে উনি গত 3 মাস ধরে এই ধরনের স্বপ্ন দেখছেন, কিন্তু আগে কখনো ওরকম ভাবে বলেননি, কারণ ওনার বোন এমি পরামর্শ দিয়েছিলেন যে খারাপ স্বপ্ন নাকি কারোর সঙ্গে শেয়ার করতে হয় না। তখনই ওনার স্বামী ফজরের নামাজের জন্য ওযু করতে উঠে গেলেন। আন্টি রান্নাঘর থেকে একটু পানি আনলেন। হঠাৎ করেই আন্টির বিছানার উপরে সিলিং ফ্যানটা ধাপ করে পড়ে গেল বিছানার উপরে। আল্লাহর অশেষ রহমত যে আন্টি তখন এই দুর্ঘটনা থেকে কোনোভাবে বেঁচে ফিরেছিলেন। আসলে আন্টি যদি আরেকটু বাম সাইডে যেতেন তাহলে ফ্যানটা আন্টির মাথাতেই পড়তো, আর ফ্যানটা একদম গতিতে চলছিল। আল্লাহ ওনাকে বাঁচিয়েছেন আসলে সেই টাইমে। আন্টি তখন একদম হতবাক হয়ে যান যে এটা কি হলো। এরপরে আন্টি ওনার হাজবেন্ডের সাথে শেয়ার করলেন যে ওনার কাপড়ে তাবিজ পাওয়া গেছে, সেই বিষয়টা আর কি শেয়ার করলেন, এবং অদ্ভুত অদ্ভুত জিনিস যেগুলো উনি বাসায় খেয়াল করছেন সেগুলোও শেয়ার করলেন। এরপর ওনার হাজবেন্ড বললেন কি যখন জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে, দেখি কি করা যায়, যখন সময় হবে তখন আল্লাহর নির্দেশ মতো আমাদের যেতে হবে, আর আল্লাহর নির্দেশ মতো আমরা দুনিয়াতে থাকবো, আর অযথা আমাদের ক্ষতি কেউ করতে পারবে না, তুমি এত চিন্তা করো না, এরকম করে উনি বললেন। কিন্তু আন্টির বোন আগে থেকেই বলেছিলেন পরিস্থিতি দেখে যে তোমাদের হয়তোবা আসমানি কোনো বরকতের নিচে আছো, এই কারণে তোমাদের কোনো ক্ষতি হয় নাই, কিন্তু জাদুতে তো তোমরা পড়েছো, এটা শিওর। আন্টির যে বোন ছিল এমি আপু, উনি আন্টিকে অনেকবার আধ্যাত্মিক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু আন্টি এটা সবসময় এড়িয়ে গেছেন, কারণ এইসব ব্যাপারে আন্টির আসলে নিজস্ব কোনো মতামত বা বিশ্বাস থাকার কারণে উনি আসলে এই জিনিসগুলোতে খুব বেশি একটা পাত্তা দেয়নি। হঠাৎ করে একদিন এমি আপু এমন কিছু বললেন ওনার বাসায় এসে, যেটা আসলে আন্টি আগে কখনো দেখেননি আর শোনেননি। এমি আপু একটা মহিলাকে নিয়ে এসেছিলেন। সেই মহিলা যখন গেটের কাছে আন্টিকে দেখলো তখন সে একদম থমকে গেল এবং ওনার মুখের দিকে অন্যরকম অদ্ভুত ভাবে তাকিয়ে রইল। মনে হচ্ছিল যে উনি খুব ভাবনায় পড়ে গেছেন। তারপর হঠাৎ যেন তার ভাবনা থেকে সে বেরিয়ে এলো এবং ভেতরে এসে বসলো। উনি বললেন যে এমি আপু বললেন যে এটা আমার বোন,
তো সে আর মানে খুব প্রবলেম ফেস করছে তোকে, সেই কারণে আপনাকে এখানে নিয়ে এসেছি। এবং আমাকে ওই মহিলাটার সাথে পরিচয় করে দিল এবং বললেন যে উনি একজন আধ্যাত্মিক চিকিৎসক। আমি ওই মহিলার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালাম এবং আমার বোনের দিকেও উনি এটা বললেন যে উনি ওনার বোনের দিকেও তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিলেন, যেমন বলছেন যে তুমি আসলে এগুলো কি শুরু করেছো। কারণ আন্টি আগেই ওনার বোনকে বলেছিলেন যে উনি এই সমস্ত বিষয়ে রাজি নেই, ওনার নির্দিষ্ট কিছু বিশ্বাস আছে। কিন্তু সেই মহিলা ওনার দিকে তাকিয়ে বললেন কি, তুমি আহমের উপরে রাগ করো না, তোমার নিজের কাজের উপরে মনোযোগ দাও। শোনো, তোমার উপর কিছু গুরুতর জাদু চলছে, আর তুমি যদি এটা ঠিক না করো তাহলে তোমার ব্যাপারটা ভীষণ জটিল হয়ে যাবে। তারপরে আন্টি সেই মহিলার দিকে তাকিয়ে বললেন কি, গতকালকে এমন কিছু হয়েছে, এমিকে বলেছিলাম, এমি হয়তো এই কারণে চিন্তিত, কিন্তু এরকম আসলে কিছু না, আপনার সাহায্য আমাদের লাগবে না। এবং এটাও বললেন যে আন্টি আসলে আমি এই সমস্ত জিনিসে বিশ্বাস করি না, দয়া করে আমার মাথায় আপনি এই সমস্ত জিনিস ঢোকাবেন না। আমি ইতিমধ্যে অনেক চাপের মধ্যে আছি আর বিষণ্ণতার সাথে জিনিসগুলো মোকাবেলার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু হিল মাইসেলফ অ্যান্ড মাই ফ্যামিলি, সো প্লিজ লিভ আস অ্যালোন, এরকম করে বলেছিলেন। ওই মহিলাটি তখন বলে কি যে মামনি, এটা শুধু বিষণ্ণতা না, আর তুমি যে কল্পনাগুলো করছো না, তোমার সাথে যা হচ্ছে এগুলো কোনো সাধারণ বিষয় না, এগুলো হচ্ছে জাদু। যদি কখনো দরকার পড়ে আমাকে ডেকো। এই কথা বলে মহিলাটি চলে গেলেন। এরপরে হচ্ছে আন্টি ওই মহিলার সামনে 2 হাত জোর করে বললেন কি যে আপনি দয়া করে থামেন, আমার সহ্য হচ্ছে না, আমি খুবই সদয় মানুষ, আপনি চলে যেতে পারেন, আমি আপনাকে কিছুই বলবো না, আপনি চলে যান। আন্টি তখন যাওয়ার আগে বললেন কি যে শোনো বাবা, আমার কথাগুলো ভালোভাবে শোনো, যদি তাড়াতাড়ি চিকিৎসা না করো তাহলে তোমার বাড়িতে কেউ মারা যাবে। এরপর আন্টি কাঁদতে কাঁদতে ওনাকে বললেন কি যে আপনি চলে যান, দয়া করে, আপনার কোনো চিকিৎসা দরকার নেই, কিচ্ছু দরকার নেই, আমি আপনার হাত পা ধরছি, আপনি চলে যান। এরপরে ওই মহিলাটা আর কি করবে, কিছু না করে উনি চলে গেলেন। তারপর ওনার বোন এমি ওনাকে বাড়ির ভেতরে এসে বললেন কি যে তুমি আপু কাজটা ঠিক করো নাই, তোমার উচিত ছিল ওনার সাথে ভালো মতো কথা বলা, অ্যাটলিস্ট ওনার কথাগুলো শোনা, তোমার ভালোর জন্য আমি এই কাজটা করেছিলাম, তোমার উচিত ওনাকে সরি বলা। কিন্তু আন্টি এরপরে এই জিনিসগুলো নিয়ে খুব বেশি একটা পাত্তা দেননি, কারণ উনি চিন্তা করেছিলেন যে এত সমস্যার কারণে উনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে ওনার চেহারার রংটা পর্যন্ত ফ্যাকাশে হয়ে গেছিল। উনি বুঝতে পারছিলেন না আসলে কি হচ্ছিল। উনি যে ওষুধটা আসলে ডাক্তার প্রেসক্রাইবের জন্য নিতে চাচ্ছিলেন বা নিচ্ছিলেন, আস্তে আস্তে কি হলো, ওনার হাজবেন্ডের অবস্থা এত খারাপ হওয়া শুরু করলো যে ওনার হাজবেন্ড নিজে পর্যন্ত সেই ওষুধটাই খাওয়া শুরু করলেন। তো এরপরে উনি বেশ চিন্তিত যে এটা আসলে কি হচ্ছে, আমার হাজবেন্ডের এরকম একটা অবস্থা, আমার এরকম অবস্থা, কি যে করি কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা, এরপরে একদিন আন্টি সন্ধ্যার দিকে কফি খাচ্ছিলেন এবং কফিটা নিয়ে উঠোনের দিকে কফি খেতে বেরিয়ে গেলেন। চাঁদ দেখতে দেখতে কফি খাচ্ছিলেন এবং ওনার কাছে মনে হচ্ছিল উনি আবার স্বপ্ন দেখছেন। ওনার স্বামী নদীর পাড়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলেন আর উনি তার দিকে হাত বাড়াতে গেলেন, কিন্তু মনে হলো যে তার স্বামী তার কোনো কথা শুনতে পাচ্ছে না। তো ওনার কাছে জিনিসটা অনেক স্বপ্নের মতো লাগছিল, কিন্তু আসলে ওনার হাজবেন্ড ওনার সামনেই তখন দাঁড়িয়েছিল। উনি পাহারাদারকে ডাকলেন, বললাম কি যে দ্রুত ওকে নিয়ে আসো, কারণ ওনার হাজবেন্ড আমি এখানে একটা জিনিস ভুল বলেছি, সেটা উঠোন বলেছিলাম, আসলে উনি ছাদে ছিলেন, চাঁদ দেখছিলেন। তো ছাদের একদম কোনাতে চলে যাওয়ার কারণে উনি পাহারাদারকে বললেন কি যে তাড়াতাড়ি ওকে ধরে নিয়ে আসো, পড়ে যাবে আবার, চোখ বন্ধ করেছিলেন মনে হচ্ছে উনি। যাই হোক, এরপর ওনার স্বামী চোখ বন্ধ করে তো ছিলেন এবং এমন ভাবে ইশারা করছিলেন যেমনটা সেই স্বপ্নে মহিলাটা করছিল। উনি দেখলেন কি যে এই মহিলাটা আঙ্গুল দিয়ে যেরকম শয়তানি সংকেত দিল না স্বপ্নের মধ্যে, ওনার হাজবেন্ড এরকম সংকেত দেওয়া শুরু করলেন। ওনার হাজবেন্ড কয়েক সেকেন্ডের মাঝে চোখ খুললেন এবং তার দিকে তাকালেন, তারপরে সংকেত দিলেন এবং 6 তলা থেকে উনি লাফ দিলেন। ওনাকে লাফ দিতে দেখে তো আন্টির অবস্থা একেবারেই খারাপ। যখন আস্তে আস্তে জ্ঞান ফিরল তখন আন্টি ওনাকে নিজের ঘরে আবিষ্কার করলেন এবং খবর পেলেন যে ওনার হাজবেন্ড আসলে ইতিমধ্যে ইন্তেকাল করেছেন ছাদ থেকে পড়ে গিয়ে। তখন এমি আপু ওনার পাশে এসে বসলেন, কান্নাকাটি করছিলেন এবং তখনও যদিও পরিবারের পাশে থাকার কথা, তারপরে এমি আপু ওনাকে বলেছিলেন কি যে আপা, আমি তো তোমাকে আগেই বলেছিলাম, যদিও এটা এখন বলার সময় না, কিন্তু তুমি একটু ভেবে দেখো। কিন্তু আন্টি তখন এমি আপুর কথা গ্রাহ্য করেননি
স্বামীর মৃত্যুর খবর শুনে উনি স্বাভাবিকলি খুবই শকে ছিলেন এবং উনি জানেন না যে কতদিন উনি এই ডিপ্রেশনটার ভেতরে ছিলেন। উনি সবসময় ওনার হাজবেন্ডের স্মৃতি নিয়েই বাসায় থাকতেন। এরপর উনি ওনার বাবার বাড়িতে চলে যান, যেহেতু এখানে থাকলে ওনার হাজবেন্ডের প্রতিটি স্মৃতি ওনার মনে পড়বে, সেই কারণে এখান থেকে কিছু দূরের জন্য উনি দূরে চলে গিয়েছিলেন। যখন বাড়ি ফিরে আসলেন, ওনার কাছে বাড়ি ফিরে আসার জন্য খুবই মন টানছিল যে ওনার হাজবেন্ডের কাপড় চোপড় উনি কতদিন ধরে দেখেন না। তো উনি বাড়ি ফিরে আসলেন। তারপর সেই 24 ঘন্টা যে কাজ করতো সেই মেয়েটা দেখলেন যে বাসায় আসার পরে দেখলেন যে মেয়েটা রান্না বান্না করছে। আন্টি তাকে বললেন কি যে, ফারিহা মা, 1 কাপ কফি বানায় দাও, তারপর আমি একটু শুবো, মাত্র আসছি তো, একটা কফি বানায় দাও আমাকে। তো এই বলে আন্টি ঘরে চলে গেলেন। তো যাওয়ার পরে সেখান থেকে উনি কি বললেন, লিভিং রুমের দিকে যখন যাচ্ছেন তখন রান্নাঘর থেকে উল্টাপাল্টা কিছু আওয়াজ আসছে। মনে হচ্ছিল যেন কেউ কারোর সাথে ফোনে কথা বলছে, যেমনটা গোপনে যদি কেউ কথা বলে। আন্টি যদিও কারো পার্সোনাল বিষয়ে কোনো কিছু ইন্টারফেয়ার করতেন না, কিন্তু ওই দিন এই জিনিসটা ওনার একটু চিন্তা হলো যে গোপনে কথা বলছে, এটা আবার কি ধরনের কথাবার্তা। তো জানালার ওই পাশে আসলে কে, কার সাথেই বা কথা বলছে, কারণ এখন তো মোবাইল ফোনেরও যুগ ছিল না আসলে ওরকম। তো জানালার পাশে হয়তোবা কেউ আসছে যার সাথে কেউ হয়তোবা কথা বলছে। তো এরপরে যখন আন্টি ঘরে গিয়ে ফারিয়াকে জিজ্ঞেস করে যে তুমি কি কারোর সাথে কথা বলছিলা, ও সরাসরি না করলো, বললো কি যে না, আমি তো কারোর সাথে কথা বলিনি ম্যাডাম, আমি নিজেই আসলে গান করছিলাম। আচ্ছা, যাই হোক। এরপরে উনি একদিন ছাদে কাজ করছেন, ওই ফারিহা কাজ করছিল ছাদের উপরে। তো তখন উনি যখন পেছন থেকে আসলেন, তখন উনি দেখলেন কি ছাদে অন্য একটা লোক দাঁড়িয়ে আছে এবং ফারিহা তার সাথে দাঁড়িয়ে। সে বলছে যে ওনার তো হাজবেন্ড তো মারা গেছে, এবার আন্টির পালা, আন্টি মরলেই আমার প্রতিশোধ পুরোপুরি মিটে যাবে। তো এই কথা শুনে তো আন্টি একেবারে অবাক যে এটা কি বলছে। আন্টির সাথে সাথে ওনার মেয়েটার চুলের মুষ্টিটা ধরে ফেললেন এবং টান দিয়ে তাকে বের করে আনলেন এবং গার্ডের সামনে বসিয়ে গার্ডকে বললেন কি যে এটার উপরে নজর রাখো। এরপর উনি ওনার ভাইকে এবং এমি আপুকে ফোন দিয়ে দ্রুত আসতে বললেন। এমি আপু এবং আন্টির ভাই দুজনে চলে এলেন। যখন আন্টি ওনাদেরকে সবকিছু খুলে বললেন, তখন ওনার ভাই রেগে গিয়ে পুলিশের ভয় দেখানো শুরু করলো মেয়েটাকে বলল তাড়াতাড়ি সবকিছু বল, না হলে পুলিশ দিয়ে তোকে এখন ধরাবো। প্রথমে সে সবকিছু অস্বীকার করলেও কিছুক্ষণ পরে যখন আমরা পুলিশের কাছে যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম, তখন সে মাপ চেয়ে কাঁদতে শুরু করলো। আন্টি বললেন, তখন মেয়েটা বলতে লাগলো যে তাকে যদি ছেড়ে দেওয়া হয় তবে সে সবকিছু স্বীকার করবে। তখন আন্টি তাকে বললেন কি যে তাড়াতাড়ি এসে সবকিছু বল, তুমি এখন পর্যন্ত যা কিছু করেছো সবকিছু আমাদেরকে বলো। এরপরে মেয়েটা কি করলো, ঘরের বিভিন্ন জায়গা থেকে নানান ধরনের তাবিজ তুলে আনলো এবং এমন এমন কথা বলছিল যেগুলো শুনে আসলে আন্টির পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল। ওনাদের গৃহকর্মী ওনাদের উপরে জাদু করেছে এবং শুধু জাদু না, সে নাকি নিজেই করেছে। যেভাবে সে ব্যাখ্যা করছিল তার আন্টির যেন রক্ত জমে যাচ্ছিল শরীরের ভিতরে। সে বলছিল আন্টিদের উপরে শুধুমাত্র সাধারণ জিনিস দিয়ে কালো জাদু করে নাই, সে বালিশের মধ্যে করেছে, বিছানার নিচে, আলমারির মধ্যে, এমনকি মাটির ভেতরেও করেছে। আন্টি বললেন কি যে আর যে তাবিজগুলো আছে সবগুলি বের কর। 15-20 মিনিট পরে সে তাবিজগুলো সব আবার বের করে নিয়ে আসলো, টেবিলের উপরে রেখে দিলেন। আন্টি মাথায় হাত ধরে বসে পড়লেন। তারপরে আন্টির ভাই দ্রুত ওই মেয়েটাকে বললো কি আর কি কি সমস্যা আছে সবকিছু বের কর, আর তুই এটা কেন করেছিস বল। সে বলতে শুরু করলো যে সে মৃতদেহের কাটা এবং ছাই মিশিয়ে নাকি আন্টিদেরকে এবং তাদের পুরো পরিবারকেই খাওয়াতেন ওই জাদুকর মেয়েটা। সেই মুহূর্তেও নাকি আন্টির হাতে কফি ছিল, কফির মগটা আন্টির হাত থেকে পড়ে গেল এবং আন্টি বমি করতে চাচ্ছিলেন। এমন সময় তার আন্টির ভাই বললেন কি দ্রুত অন্য কিছু নিয়ে আসতে, যেন ভেতরে গিয়ে কফির ক্যান খুলে আনতে বললেন আর কি। ক্যানটি খুলে দেখা গেল আসলেই সেখানে হাড় জাতীয় কিছু একটা ছিল। একটার পর একটা শকিং নিউজ আর কি।
মেয়েটা বলেছিল যে আপনার যে বাচ্চাটা ছিল সেটাকে আমিই মেরেছি, আপনার স্বামীকে আমিই মেরেছি। আমি আন্টি এই কথা শোনার পরে আন্টি চিন্তা করছিলেন কি যে আমার জীবনে এটা কি হলো, আসলে এটা কেন হলো। এই কথা চিন্তা করে আন্টি মেয়েটার গালে গিয়ে একটা জোরে থাপ্পড় মারলেন এবং বললেন কি যে তুই এটা কেন করলি, আমরা তো তোর যত্ন নিতাম, তুই আমাদের বাড়িতে খাইতি, তুই আমাদের বাড়িতে থাকতি, তোরে তো কোনো কিছুর অভাব রাখি নাই, তুই এই কাজ কেন করলি। ফারিয়া বলতে শুরু করলো যে আমি এসব করেছি রিভেঞ্জ নেওয়ার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য। আন্টি জিজ্ঞেস করলেন যে কিসের প্রতিশোধ। সে বলল কি আমি সেই দারোয়ানের মেয়ে যাদেরকে তোমরা চোরের সাথে বা ডাকাতের সাথে সংযোগ আছে সন্দেহ করে বের করে দিয়েছিলে, আমি তার মেয়ে। আমার বাবা এই ঘটনার পরে এতটা লজ্জায় পড়েছিল যে এলাকায় জানাজানি হওয়ার পর আমার বাবা কোনো ধরনের কোনো কাজ আর পান নাই, আমাদের ভাই বোনদের ভরণ পোষণ উনি করতে পারেন নাই এবং এই কষ্টে একদিন উনি আত্মহত্যা করেন। তো এই কথা শুনে আন্টি তো একেবারে চুপ। মেয়েটি পরে বলছে কি যে আর আমার বাবা এইভাবে মারা যাওয়ার পরে কি আমি প্রতিশোধ নিব না, তোমরা যদি আর কিছুদিন অপেক্ষা করতে তাহলে তোমরাও মারা যেতে সবাই। মেয়েটার মুখে এই কথা শুনে আন্টির মুখে আর কোনো কথা নেই। এরপরে সেই মেয়েটাকে ওনারা বাসা থেকে বের করে দেয় এবং হুজুর ডেকে এনে বাসায় কোরআন খতম দেওয়ায় এবং সদকা দেওয়ার মাধ্যমে হুজুর বলেন যে এরপর আর ওনাদের বাসায় কোনো কালো জাদুর কোনো কিছু ছিল না। কিন্তু আন্টি আসলে আজও বুঝতে পারেন না যে কি এমন অন্যায়টা তাদের মাধ্যমে হলো, বা এটাও চিন্তা করেন মাঝে মাঝে যে হয়তো বাড়ির একটু খোঁজখবর নেওয়া উচিত ছিল যে ডাকাতির সম্পর্কটা আসলে কি ছিল। তো এই ছিল আজকের ঘটনা। আপনাদের কাছে ভালো লাগলে ধন্যবাদ, আর যদি ভালো না লাগে তাহলে আমি দুঃখিত। ভূত.com কে জন্মদিনের শুভেচ্ছা। ভালো থাকবেন সকলে। আল্লাহ হাফেজ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। শুনছিলেন ভূত.com এর আজকের যে এপিসোডটি, তার শেষ ঘটনাটি। আমরা এখন বিদায় নেব। বিদায় নেবার আগে জানিয়ে যাই যে সামনেই ঈদ, কিন্তু মনে হচ্ছে যে বেশ দূরেই আছে ঈদ, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু আমাদের অনেকেরই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেছে। সুতরাং বুঝতেই পারছেন আমাকেও প্রস্তুতি নিতে হবে, কারণ ঈদের সময় আমি দারুণ কিছু এপিসোড উপহার দিতে চাই, দারুণ কিছু ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। আর সেই কারণেই যারা এখনো আমাকে ঘটনা পাঠাননি তারা পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhoot.com@gmail.com। দেরি করবেন না, সময় বেশি নেই। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন, সেই আশা করেই আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার, চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।